সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবিদ্যার ক্লাসে কিশোর বাদনের প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জামশেদুর রহমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো তোমাদের যারা যুক্তিবিদ্যা আছে তোমরা গতকাল ক্লাস করেছো। যুক্তিবিদ্যার ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আলোচনা করছি, যৌক্তিক সংজ্ঞা অধ্যায়টি আলোচনা করছি। তো যৌক্তিক সংজ্ঞা অধ্যায়ে আমরা গতকাল ফার্স্ট পার্থক্য এবং সাদৃশ্যের জায়গাটা দেখেছি। নিয়মটি লঙ্ঘন করলে আমাদের 4 ধরনের ভুল হচ্ছিল, সেই 4 ধরনের ভুলের প্রথম 3টি ভুল আমরা দেখে ফেলেছি। আজকে আমরা চতুর্থ ভুলটি দেখব, আর এরপরে দ্বিতীয় নিয়ম এবং তৃতীয় নিয়মটি আমরা পড়ব। ঠিক আছে, তাহলে আসো আমরা যে একটু একটু করে শুরু করি। ওকে, তাহলে দেখো, ফার্স্ট কথা হচ্ছে যে গত দিনের পড়া তোমাদের মনে আছে কিনা আমি একটু ট্রাই দিই, দেখি কেমন মনে আছে। তোমরা একটু আমাকে আনসার লিখে দেখাও মনে আছে কিনা। প্রথম কথা হচ্ছে যে আমি অলরেডি কথার মধ্যে বলে ফেলেছি, বলত প্রথম নিয়মটি লঙ্ঘন করলে কয় ধরনের অনুপত্তি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তোমরা আমাকে আনসার করে লিখে দিবে যে প্রথম নিয়মটি লঙ্ঘন করলে কয়টি ভুল হতে পারে। প্রথম নিয়ম লঙ্ঘন করলে কয় ধরনের ভুল হতে পারে বা কয় ধরনের অনুপপত্তি হতে পারে। ওকে, এটা একটু আমাকে তোমাদের বলতে হবে। ঠিক আছে, দেখি তোমরা কে কে আনসার করতে পারো। প্রথম নিয়ম লঙ্ঘন করলে কয় ধরনের অনুপপত্তি হতে পারে। ওকে, কে কে জয়েন করেছো একটু দেখে নিই আমি। মারিয়া জামান, ভেরি গুড, ওয়ালাইকুম আসসালাম। সকলের জন্যই আমি শান্তি কামনা করছি। পলাশ জয়েন করেছো, ইমা আছো গভর্নমেন্ট মাতামুহুরি কলেজ থেকে, ভেরি গুড। নিপু সরকার দ্বীপ আছো মুস্তফা কলেজ, হ্যাঁ মৌলভীবাজার থেকে, ভালো আছি। শিমু সবাই আছো, দেব আছো, নিশা চায় আছো বরাবরের মতো, ভেরি গুড। ওকে, তাহলে তোমরা ক্লাসটার আমার আনসারটা, কোশ্চেনের আনসারটা তোমরা করে দাও। প্রথম নিয়ম লঙ্ঘন করলে কয় ধরনের অনুপপত্তি হতে পারে। অপশন যদি আমি দিতে চাই তাহলে আমি বলি 2, 3, 4 অথবা 5 রকম। কয় রকমের হতে পারে তোমরা সেটা আমাকে একটু আনসার করে দিবে। ওকে, দেখি কে কে আনসার করতে পারো। এরপরে কোশ্চেন আনসার করতে থাকো তোমরা। আমি একটু চলে যাব আমার আজকের টপিকে, যে আমরা প্রথম নিয়মটা পড়েছিলাম। নিয়মটা তোমাদের মনে আছে কিনা, যে কি উল্লেখ করতে হবে? পূর্ণ যথার্থ না আংশিক যথার্থ? বলো তো। পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে। কোন পদে, কোন পদের সংজ্ঞা দিতে গেলে পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে। আমাদের এটা জাস্ট পূর্ণ যথার্থ, আমরা এই শব্দটি লিখে রাখছি। পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে আমাদের, কমও নয় বেশিও নয়। তো গতদিনের যে পড়াগুলো করেছিলাম, দেখি কে কে লিখেছে আনসার। রুনি অলরেডি আনসার লিখে ফেলেছে 4, মিকি 4টি অনুপত্তি, পলাশ লিখেছো, আর কেউ আনসার করেনি। রুনি আর পলাশে আনসার করতে পেরেছে, ভেরি গুড। ও ফাইজা আনসার করেছে, ফারিজা ভেরি গুড। দীপ আনসার করেছো, 4টি ভুল হতে পারে, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। এখন দেখো, পূর্ণ যথার্থ উল্লেখ করার কথা বলেছিলাম। তো গতদিনের আমরা মনে আছে আমরা যে 3 ধরনের ভুল পড়েছিলাম, সেটা হচ্ছে যে বাহুল্য সংজ্ঞা জনিত অনুপপত্তি, আমরা পড়েছিলাম বাহুল্য, পড়েছিলাম অবান্তর, পড়েছিলাম অব্যাপক। আমরা আর একটি বাকি ছিল বলেছিলাম, সেটা হচ্ছে ব্যাপক সংজ্ঞা। কি? অতি ব্যাপক। কেমন? অতি ব্যাপক। ওকে, সো ওই অতি ব্যাপক সংজ্ঞাটি আমরা আজকে কেন হয় সেটা দেখব। দেখো, এই 3টি সংজ্ঞাতে সংজ্ঞাতে যে এই 3টি ক্ষেত্রে আমাদের যেটা হয়েছিল, আমরা বেশি কথা বলে ফেলেছিলাম। আমাদের দরকার 2টি পদ, আমরা এক্সট্রা করে আরেকটি শব্দ যোগ করছিলাম। কখনো সেটা মরণশীল যোগ করছিলাম বুদ্ধিবৃত্তি জীববৃত্তির সাথে, কখনো আমরা বিচারক্ষম যোগ করছিলাম, কখনো দ্বিপদী যোগ করছিলাম, এক্সট্রা কথা বলে ফেলেছি। আর অতিব্যাপক সংজ্ঞাটি ভুল হবে কখন জানো? যখন আমরা আংশিক জাত্যর্থ উল্লেখ করব। কি কথাটা খেয়াল করো, আংশিক জাত্যর্থ আমরা যখন উল্লেখ করব, আংশিক জাত্যর্থ উল্লেখ করলে এই অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তিটা সৃষ্টি হবে। ওকে, তাহলে এটাতে আমরা আংশিক জাত্যর্থ বলতে বুঝছি, আমরা যদি জাত্যর্থ তো 2টি অংশ নিয়ে গঠিত, আমরা যদি যেকোনো একটি অংশ উল্লেখ করি তাহলে সেটা হয়ে যাবে অতি ব্যাপক। যেমন বিশেষ করে যেটা আশ্রয়তম জাতির ক্ষেত্রে সেটি বেশি প্রয়োগ হয়। যেমন আমরা যদি বলি মানুষ হয় জীব, মানুষ পদের সংজ্ঞা দেওয়ার জন্য আমার এক্সাক্ট সংজ্ঞাটা ছিল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব।
আচ্ছা প্রথমে সঠিকটাই লিখি, হ্যাঁ, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব লিখলাম। এবার তাহলে আমি তোমরা এখন স্পষ্ট করে দেখতে পাচ্ছ যে মানুষ পদের সংজ্ঞা দিতে, যে এটি হচ্ছে বিভেদক লক্ষণ আর এটি হচ্ছে আসন্নতম জাতি, যা লিখলাম নাকি আসন্নতম জাতি, আর এটা বিভেদক লক্ষণ। তো মানে ভুলটা হবে কখন? ভুলটা হবে তুমি যেই এটা সম্পূর্ণ না দিয়ে আংশিক কথা বলবা, বুদ্ধিবৃত্তি সম্পূর্ণটা না দিয়ে যেই বলবা যে মানুষ হয় শুধু জীব, যেই বলবা মানুষ হয় জীব, তখনই ভুলটা হয়ে যাবে। এবং এই ভুলটার ফলাফলটা হবে এমন যে মানুষ, দুনিয়ার সমস্ত জীব মানুষ হয়ে যাবে, তাই না? আমি যদি বলি মানুষ হয় জীব, এই কথা দিয়ে যদি বলি তাহলে এক্সাক্ট সংজ্ঞা হবে না। হ্যাঁ, বর্ণনা হতে পারে, বর্ণনার খাতিরে আমরা মেনে নিতে পারি, হ্যাঁ মানুষ তো জীব, মানুষ তো দ্বিপদী, নানান কথা বলতে পারি, বাট সংজ্ঞা যদি দিতে চাও তাহলে যেই মানুষকে জীব বলবে তাহলে বলবে, বাঘ এসে বলবে আমিও তো মানুষ, না বাঘ বলবে, হরিণ বলবে ভাইয়া আমিও মানুষ। তো কথা হচ্ছে যে এই যে জীবের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে না? জীব মানে কিন্তু লক্ষ লক্ষ কোটি রয়েছে পৃথিবীতে জীব। তার মানুষ তো বর্তমান পৃথিবীর মানুষের কথা যদি ভাবি 750-800 কোটি মানুষ রয়েছে, কিন্তু প্রাণী জীব তো অনেক রয়েছে। তাহলে মানুষ আর জীব কি সমান হলো? বলো, মানুষ আর জীব সমান হলো না। অর্থাৎ মানুষ অনেক বেশি হয়ে গেল। মানুষ ছিল এতটুকু, মানুষ ছিল 1 ঝুড়ি, হয়ে গেছে 100 ঝুড়ি। তাই এটাকে নাম দেওয়া হয়েছে অতি ব্যাপক। কারণ আংশিক জাত্যর্থ উল্লেখ করলে আসলে মানে তার মধ্যে অনেক কিছু চলে আসে। তাকে যদি আমরা বিভেদক লক্ষণ ব্যবহার না করি তাহলে কিন্তু তাকে আমরা সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করতে পারি না। তাই এজন্য আমরা যখন আংশিক জাত্যর্থ উল্লেখ করি তখন সেটা কি হয়ে যায়? অতি ব্যাপক হয়ে যায়। মানুষ পদের পরিমাণটা কি হয়ে যাবে? অনেক বেশি হয়ে যাবে, ব্যক্তার্থটা বেড়ে যাবে। তাই এটাকে বলা হয় অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ওকে, এখন দেখতে যাচ্ছি। ওকে, সবাই পরে অপশন লিখে যাচ্ছে। শিমু, ফাহাদ ফরিদ, মিকি, ভেরি গুড, সবাই বুঝেছে। আখি, আফরিন, থ্যাংক ইউ। আচ্ছা রাফি কি নতুন জয়েন করেছো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো কথা হচ্ছে যে তাহলে আমরা যৌক্তিক সংজ্ঞার আগের তিনটির সাথে এই লাস্টেরটি পরে আমরা কি বুঝলাম আমি আবারও রিপিট করব তোমাদের জন্য। সেটা হচ্ছে যে প্রথম তিনটি যে ভুল বলেছি, তোমরা আমার সাথে একটু নিজেরা যারা শুনছো তারাও নামটা মুখে মুখে বলবা। মুখে শব্দ বললে সেগুলো মানে ঠোঁটের একটা ব্যাপার আছে, যে আমাদের মুখের একটা ব্যাপার আছে, আমরা দেখবো যেগুলো বলে বলে অভ্যস্ত সেগুলো বলাটা সহজ হয়ে যায়। তুমি ইংলিশ বলতে পারো না কিন্তু বাট লিখতে পারো, তার মানে কি তুমি পারো বাট বলা অভ্যাস নেই। সো এভাবে আমরা যুক্তিবিদ্যার নতুন নতুন শব্দগুলো শিখছো, সো তোমাকে একটু মুখে বলতে হবে। সো আমার সাথে সাথে তোমরা সবাই বলবে আশা করি যে বাহুল্য সংজ্ঞা, বাহুল্য, অবান্তর সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা। অবান্তরের আরেকটা নাম ছিল আপতিক, আমরা এটাও লিখব। তো বাহুল্য নাম্বার 1, নাম্বার 2 অবান্তর, নাম্বার 3 এই অব্যাপক সংজ্ঞা। এই তিনটিতেই আমরা বেশি বেশি ব্যবহার করছি। আমরা লিখে রাখবো যে বেশি বা অতিরিক্ত শব্দ, বেশি শব্দ ব্যবহার হয়েছে এখানে। এবার এটা হচ্ছে বেশি শব্দ ব্যবহার করে এই তিনটা হয়েছে। আর লাস্টের নাম্বার 4 এ আমরা লিখে রাখবো কম বা আংশিক জাত্যর্থ উল্লেখ করা। আমাদের যেহেতু নিয়মটা ছিল পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, আমরা প্রথম তিনটিতে বেশি দিয়েছি, পরেরটিতে কম দিয়েছি, কম বা আংশিক জাত্যর্থ। এভাবে লিখেই তুমি তীর চিহ্ন দিয়ে লিখে রাখবে অতি ব্যাপক। কি লিখে রাখবে? অতি ব্যাপক। একটা করে জাস্ট উদাহরণ দেবে, যেমন মানুষ হয় জীব লিখবে এখানে নোট খাতায়, এভাবে লিখবে। আর এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার একটা করে উদাহরণ দিয়ে দিয়ে লিখে নিবে। বাহুল্য তোমাদের মনে আছে যখন উপলক্ষণ ব্যবহার করি, তোমরা আবার আমি নোট করার কথা বলে দিচ্ছি। বাহুল্য নোট করার সময় তোমরা এত ঘিজিমিজি না করে একটু ফাঁকা ফাঁকা করে লিখবে। বাহুল্য লিখে তীর চিহ্ন দিয়ে লিখবে উপলক্ষণ। যেমন শুধুমাত্র উপলক্ষণটা বলে লিখতে পারো, যদি তুমি টোটাল উদাহরণটা না লিখতে চাও। উপলক্ষণ যেমন মনে করো যে সৃজনশীল। এই সৃজনশীল গুণটা মানুষের বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে আসে। মানুষ যারাই বুদ্ধিবৃত্তি সম্পন্ন তাদের ভিতরে কিছু না কিছু সৃজনশীলতা আছে। তো সৃজনশীল, বিচারক্ষম, মরণশীল, এইগুলো তুমি একটা করে এখানে উদাহরণগুলো লিখে রাখবে। তাহলে এটা বুঝলে এগুলো ব্যবহার হলে সেটা হবে বাহুল্য সংজ্ঞা। এরপরে জাস্ট 2 নম্বরে এসে তুমি আবার অবান্তর সংজ্ঞা, অবান্তরটা লিখে রাখবে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কি লিখে রাখবে? এই কথা লিখবে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এভাবে লিখবে। ওকে, লিখে
কয়েকটা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের উদাহরণ তুমি লিখে রাখবে, যেগুলো অবিচ্ছেদ্য মানুষের সাথে। যেমন মানুষ মানেই দ্বিপদী, মানুষ মানেই দ্বিনয়নী, মানুষ মানেই এক মাথা বিশিষ্ট, তাই না? মানুষ মানেই দুই কান বিশিষ্ট। এই কথাগুলো তুমি এখানে লিখে রাখবে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে অবান্তর লক্ষণ। সো এটা হলো অবান্তর সংজ্ঞা বা আপত্তিক সংজ্ঞা হয়ে গেল। এভাবে নাম্বার 3 তে এসে আমি নিচেরটা মুছে দিচ্ছি, 4 নাম্বারটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 3 তে এসে তুমি আবার লিখবে হচ্ছে যে কি, অব্যাপক সংজ্ঞা। অব্যাপক লিখে এটাতে, হ্যাঁ পলাশ আবার আনসার লিখেছো। লিটামনি ভালো আছি, কক্সবাজার থেকে বলছো, ভেরি গুড। ওকে, অব্যাপক সংজ্ঞাটা তুমি আবার কি অব্যাপক লিখবে, লিখে এটা লিখবে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কি লিখবে? বিচ্ছেদ্য। এগুলো কিন্তু লিখতে হবে, পরীক্ষায় নানান ভাবে কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যবহারের ফলে কোন ধরনের অনুভূতি হয়, তখন তো মাথা জ্যাম লেগে যাবে। তো তুমি যদি এভাবে নোট করে রাখো ছোট ছোট করে, রিভিশন একবার দিয়ে গেলে কিন্তু তোমার কাছে খুব ক্লিয়ার থাকবে, ঠিক আছে? অব্যাপক, বিচ্ছেদ্য, অবান্তর। মনে আছে বলেছিলাম যে যখন আমরা বিচ্ছেদ করে দিচ্ছি, কাউকে ফর্সা বলছি, মানুষকে বলছি ফর্সা জীব, তখন শুধু ফর্সারা মানুষ হচ্ছে। মানুষ যদি বলি কালো জীব বা লম্বা জীব, তাহলে শুধু লম্বারা মানুষ হচ্ছে। ফলে কি হয়ে যাচ্ছে? অব্যাপক বা অল্প হয়ে যাচ্ছে। অব্যাপক মানে অল্প। সো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ লেখার পরে তার কয়েকটা দিবে, যে ফর্সা জীব, ফর্সা, কালো, লম্বা, বেটে, এই উদাহরণগুলো লিখে রাখবে। তাহলে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর লাস্টে 4 নাম্বারটা বললাম অব্যাপক, এটা হচ্ছে অল্প, আর এটা হচ্ছে অতি ব্যাপক। লাস্টেরটা অতি ব্যাপক বলে লিখবা আংশিক জাতীয়, বলে শুধু লিখবা পাখি হয় বিহঙ্গ, মানুষ হয় জীব, তাই না? বা পাখি হয় প্রাণী, বিহঙ্গ না, পাখি হয় প্রাণী, বিহঙ্গতে সমর্থক হয়ে যাবে, এটা কথা আছে। তো পাখি হয় প্রাণী, এইভাবে উদাহরণগুলো তোমরা দিয়ে দিবে। তাহলে আগে প্রথম নিয়মটি আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, কথা বুঝতে পেরেছো? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এই প্রথম নিয়মটি। দেখি লেখা পাওয়া যাচ্ছে না শিমু। কথা হচ্ছে যে বাহুল্য সংজ্ঞা, আমি আবার বলে দিচ্ছি, বাহুল্যতে লিখবে, এখানে লিখেছি উপলক্ষণ, সৃজনশীল বা মরণশীল, এগুলো বাহুল্য। উপলক্ষণ ব্যবহার করে বাহুল্য সংজ্ঞা হয়েছে। এখানে লিখেছি অবান্তর, দুই কান বিশিষ্ট, দুই পা বিশিষ্ট মানুষের জন্য এগুলো অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এগুলো ব্যবহার করার ফলে অবান্তর সংজ্ঞা হয়েছে। দ্বিনয়নী, এক মাথা বিশিষ্ট লিখেছি। অব্যাপকে লিখেছি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, যারা কালো, ফর্সা মানুষ হয়, কালো বুদ্ধিবৃত্তি সম্পন্ন কালো জীব যদি বলি, সেটা হবে অব্যাপক, কম হয়ে যাবে মানুষের পরিমাণটা। আর অতি ব্যাপকটা হবে যখন আমরা আংশিক জাতীয়তা উল্লেখ করবো। আর বলছি না, রিপিট করছি না, আশা করি সবাই বুঝতে পেরেছে। ওকে, ভেরি গুড। ওকে, ক্লাসে তোমরা একটু টাইমলি জয়েন করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথম নিয়মটি যে পূর্ণ যথার্থ উল্লেখ করতে হয় সেটা আশা করি বুঝে ফেলেছি। যৌক্তিক সংজ্ঞার আমাদের এবার দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়মটা হচ্ছে, যে পদের সংজ্ঞা দেওয়া হবে সেই পদ অপেক্ষা সংজ্ঞার্থটা কি হতে হবে? স্পষ্টতর হতে হবে। আচ্ছা, তার আগে একটু বলি, সংজ্ঞেয় পদ আর সংজ্ঞার্থ এই দুটির কথা তোমাদের বলা হয়নি। সংজ্ঞেয় পদ আর সংজ্ঞার্থ, এটা জাস্ট কিছুই না, যে পদের সংজ্ঞা দেওয়া হয় সেটি হচ্ছে সংজ্ঞেয় পদ। ওকে, যেমন আমি যদি মাঝখানে একটি উদাহরণ লিখি, সেই মানুষের কমন উদাহরণ আমরা একটাই মনে রাখবো, একটাই আমাদের অ্যাভেলেবল উদাহরণ আছে, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তো কথা হচ্ছে জীব, তাহলে কথা হচ্ছে মানুষ পদটি হচ্ছে সংজ্ঞেয় পদ। কারণ মানুষকে আমি সংজ্ঞায়িত করার চেষ্টা করছি। আর যে সমস্ত মানে এক কথায় বিধেয়, ওগুলো সাবজেক্ট বাদে যে প্রেডিকেট অংশ আছে, যেই শব্দগুলি দ্বারা, যে অংশটির দ্বারা আমরা কি করি, এই পদটির অর্থ খোঁজার চেষ্টা করি, সংজ্ঞার অর্থ খোঁজার চেষ্টা করি, সেটাই হচ্ছে সংজ্ঞার্থ। ক্লিয়ার? অর্থাৎ যে শব্দ সমষ্টি দ্বারা কোনো পদের সংজ্ঞেয় পদের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়, সেটি হচ্ছে সংজ্ঞার্থ। ঠিক আছে, এটা তোমরা তাহলে মনে রাখবে। ওকে, এবার আসো সংজ্ঞেয় পদ আর সংজ্ঞার্থ তাহলে আমরা বুঝে নিলাম। এই কথাটি আসলে কেন আসলো, এই দ্বিতীয় নিয়মটিতে আসলে এই কথাটিতে চলে আসে। ওকে, কথা হচ্ছে যে আমরা যে পদের সংজ্ঞা দিব, যে পদের সংজ্ঞা দেয়া হবে, অর্থাৎ সংজ্ঞেয় পদ,
একবারে লিখলে সহজ হতো। যে পদের সংজ্ঞা দেয়া হবে, ঠিক আছে, তাহলে যে পদের সংজ্ঞা দেওয়া হবে সংজ্ঞাটি পদ অপেক্ষা স্পষ্টতর হতে হবে। কি হতে হবে? সংজ্ঞার্থ ওই পদ অপেক্ষা বা সঙ্গেয় পদ অপেক্ষা স্পষ্টতর হতে হবে, স্পষ্টতর হতে হবে। ওকে, তো কথা হচ্ছে যে সংজ্ঞাটি আমরা কি বুঝছি, আমরা যদি গুরুত্বপূর্ণ অংশটা রেখে বাকি অংশগুলো মুছে দিয়ে দিই, তাহলে যে পদের সংজ্ঞা দেওয়া হবে সেটা বুঝছি আমরা, যে পদের সংজ্ঞা দেওয়া হবে সেটা তো বুঝছি, তো স্পষ্টতর হতে হবে ওই পদ অপেক্ষা সংজ্ঞার্থকে। তাহলে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে এই সঙ্গেয় পদ এটি চাইতে, এটি যদি আমি তীর চিহ্ন দিয়ে ভাবে এটিকে ছোট করলাম আর এটিকে বড় করলাম, যে এটা হচ্ছে সংজ্ঞার্থ, এটা কি সংজ্ঞার্থ, এভাবে লিখে রাখতে পারো তোমরা খাতায়, যে সঙ্গেয় পদের চেয়ে সংজ্ঞার্থটা বড় হবে। এটা তো গ্রেটার দেন চিহ্ন, তাই না? তো এই হা করে যে লিখে থাকে সেটা হচ্ছে বড়, এদিকে হা করে আছে, সো এটা বড়। সংজ্ঞার্থটা একটু বড় হবে, মানে দ্যাট মিন্স মনে রাখবে যে একটু বিশদ হবে, অর্থটা স্পষ্ট হবে সঙ্গেয় পদের চেয়ে। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, জীব হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। আবার উদাহরণটা লিখি, এটার জন্য বারবার উদাহরণ লিখবে, কারণ কথা হচ্ছে যে উদাহরণ ছাড়া তুমি তথ্যগুলো মনে রাখতে পারবে না, কিন্তু পারলে বেটার, দোয়া করি পারো, কিন্তু এটা করলে সহজ হয়ে যাবে। তো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এই মানুষ ছিল সঙ্গেয় পদ, এর চেয়ে এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এই কথাটি বললে আরো আমরা ভালো করে বুঝতে পারি, তাই না? আরো ভালো করে বুঝতে পারবো তার বৈশিষ্ট্যগুলো দিয়ে। যদিও তোমরা মানুষ শব্দটি কমন, এটা মনে হচ্ছে স্যার মানুষই তো ভালো বুঝি, কিন্তু কথা হচ্ছে যে যদি কোনো একটা এলিয়েনের কাছে যাও, দিয়ে বলে মানুষ কি, তাহলে মানুষ হচ্ছে, তাকে যদি বলো যে মানুষ কিছু না, মানুষ হচ্ছে একটা জীব, আমাদের মধ্যে জীব যার বুদ্ধি আছে, তাহলে সে কিন্তু আরো ভালো করে বুঝতে পারবে তোমার কথাটি, তাই না? সো এটাই হচ্ছে ব্যাপার। নিয়মটা ছিল যে সঙ্গীয় পদের চেয়ে সংজ্ঞার্থ বেশি অধিকতর স্পষ্টতর হতে হবে। আচ্ছা, এই স্পষ্টতর হতে হবে না কখন? স্পষ্টতর হতে হবে বলছে, হবে না কখন? সেই জন্য নিয়মের সাথে আরো যোগ করে দিয়েছে কোন, নিয়মটা হচ্ছে কোন রূপক, আমি উদাহরণটা মুছে দিচ্ছি, নিয়মটা হচ্ছে তাহলে এই নিয়মটির সাথে সংশ্লিষ্ট করে দিয়েছে যে কোন রূপক, এই শব্দটি গুরুত্বপূর্ণ, বা বানান দিয়ে আমি অবলিক চিহ্ন দিলাম, অবলিক, রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না, দুর্বোধ্য, ওকে, ভাষা ব্যবহার করা যাবে না, কিন্তু যাবে না, ওকে। কারণ সঙ্গেয় পদের চেয়ে সংজ্ঞার্থ তখনই বেশি স্পষ্ট হবে তোমার ব্যাখ্যা করা। আমি তোমাকে একটা ক্লাস নিলাম, বলার পরে যদি আরো হিটিবিটি আমি যদি বলি গিরিবিটি তুমি কি কিছু বুঝতে পারবে না, অর্থাৎ আমার ভাষাটা তোমার কাছে স্পষ্ট হতে হবে। সো এখানে আমি যদি রূপক শব্দ, মানে আমরা অনেক সময় রূপক বলি না যে তুমি সৃষ্টির সেরা, এভাবে যদি আমরা বলি, তাহলে আসলে তার জন্য কিন্তু কোনো এক্সাক্ট বৈশিষ্ট্য আমরা পাই না। সো এই ধরনের রূপক বা কোনো দুর্বোধ্য শব্দ আমরা ব্যবহার করতে পারবো না, করলে আসলে আমাদের যে নিয়ম, যে বেশি স্পষ্ট করার চেয়ে বেশি জটিল হয়ে যাবে। সো এটা হচ্ছে নিয়ম, ওকে। এখন আমরা এটা মুছে দিই। মিকি, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। ওকে, তাহলে সঙ্গেয় পদের সংজ্ঞার্থ ব্যাপারটা আমরা বুঝেছি। এখন আমরা নিয়মটা তো শিখলাম, নিয়মটা হচ্ছে যে স্পষ্ট হতে হবে, তার জন্য রূপক আর দুর্বোধ্য ব্যবহার করা যাবে না। এইবার তো ভুলের ব্যাপার, তাহলে ব্যবহার করা যাবে না বলেছে, নিয়ম দিলেই না নিয়ম ভাঙার কথা আসে নাকি? সো এক্ষেত্রেও নিয়ম দিয়েছে, এই নিয়ম ভাঙলে অনুপপত্তির সৃষ্টি হবে। সো এই নিয়ম ভাঙলে কি কি অনুপপত্তি হয় আমরা তাদের নিয়মের মধ্যেই দেখতে পাচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে রূপক ব্যবহার করা যাবে না, তাহলে রূপক শব্দ যদি ব্যবহার করি তাহলে রূপক অনুপপত্তি হবে। কি অনুপপত্তি হবে? প্রথম আমি 1 নম্বরে লিখে ফেললাম, রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ওকে, বলেছে রূপক ব্যবহার করা যাবে না, আমি বললাম না আমি ব্যবহার করব, তো তোমার কি? তো ব্যবহার করেছে যে যা ভালো হয়েছে, তোমাদের মার্ক দিব না, তাহলে নাকি তোমাকে নাম্বার দিব না, তোমার কথা আমি মেনে নিব না, তোমার বাদ। তো রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে যদি রূপক শব্দ ব্যবহার করা হয়, আর যদি দুর্বোধ্য শব্দ ব্যবহার করা হয় তাহলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে। খুব সহজ, নিয়মের সাথে একদম মিল আছে নামগুলো। প্রথম নিয়মটাতে যেমন একটু মানে বেশি একটু জটিল ছিল, এটা তো ততটা না, খুব সহজ। এটা হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এটা দুই ধরনের ভুল হবে দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে, একটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, দুইটি। ওকে, তাহলে উদাহরণ দেখলে আমাদের খুব বেশি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা।
যেমন উদাহরণ হচ্ছে যে যদি আমরা বলি যে উট হয় মরুভূমির জাহাজ, উট হয় মরুভূমির মরুভূমির জাহাজ। ওকে, জাহাজ। তো কথা হচ্ছে উটের সাথে জাহাজের কোনো সম্পর্ক আছে? জাহাজ চলে পানিতে, উড়োজাহাজ চলে আকাশে। তো জাহাজ, মরুভূমির সাথে উট একটা প্রাণী, আসলে এক্সাক্ট বৈশিষ্ট্যটা দেওয়া হয়নি, কিন্তু আমরা চলতি পথে আমরা আমাদের জীবনে নানান সময় নানান উপমা ব্যবহার করি, তাই না? নানান ধরনের, বিশেষ করে সাহিত্যে বা কি অন্য জায়গায় আমরা নানান ধরনের কাল্পনিক উপমা বের করি বা কোনো উপকারিতার ভিত্তিতে ব্যবহার করি। তো কথা হচ্ছে যে উটকে যে আমি বলেছি মরুভূমির জাহাজ, এটা আসলে একটা রূপক কথা। আমরা অ্যালিগরি পড়ে শব্দটা জানি, অ্যালিগরিক্যাল বিভিন্ন ওয়ার্ড আমরা ইউজ করি, তাই না? বিভিন্ন ধরনের রূপক ইউজ করি, তাই না? বলে তুমি গোলাপের চেয়ে সুন্দর, তাই না? বা তার মন ফুলের চেয়ে পবিত্র। আমরা নেতাদের বলি, শুনতে বলি যে এই ভাইয়ের কি আত্মার নেতা ফুলের চেয়ে পবিত্র, এইভাবে নানান কথা বলে। তো এই যে ফুলের চেয়ে পবিত্র বা মরুভূমির জাহাজ, এই ধরনের কথাগুলো আসলে রূপক কথাবার্তা, যার কোনো বাস্তবে আসলে ওই ধরনের ভিত্তি পাওয়া যায় না। সো এই জন্য এই কথাগুলি আসলে অর্থ স্পষ্ট করার চেয়ে একটু জটিল করে দেয়। তুমি একটা ছোট বাচ্চাকে যদি বলো যে উট, সে বললো উট কি, তুমি বলো মরুভূমির জাহাজ, সে বললো মরুভূমিতে আবার জাহাজ কেমনে চলে, তার কাছে আর জটিল হয়ে যাবে। সো এই জন্য এটা হচ্ছে যে আমাদের নিয়মটা লঙ্ঘন করেছে। আর যেহেতু রূপক শব্দ ব্যবহার করার ফলে এই নিয়মটি লঙ্ঘিত হয়েছে, তাই এটি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, মানে ভুল, নাকি অনুপপত্তি। ওকে, গেল ফার্স্টের উদাহরণটা গেল। এরপরে তুমি আরো উদাহরণ আছে, যেমন তুমি বলতে পারো যদি বলা হয় মানুষ হয় সৃষ্টির সেরা জীব, মানুষ হয় সৃষ্টি মুকুট, মানুষ হয় সৃষ্টির সেরা জীব বা সৃষ্টির মুকুট। তো সৃষ্টির মুকুট যদি বলো, তাহলে এটি হচ্ছে সৃষ্টির মুকুট, ঠিক আছে, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা এটা বুঝি, কিন্তু কথা হচ্ছে এটা দিয়ে আসলে সংজ্ঞার যে উদ্দেশ্য সেটি হয় না। এটি বর্ণনা হতে পারে, এটি প্রশংসা সূচক বর্ণনা হতে পারে, বাট সেটা সংজ্ঞায়ন হয় না। তাহলে এগুলো সব রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি। এরপর আসে দুর্বোধ্য। তো দুর্বোধ্য শব্দটা শুনে বুঝতে পারছো যে এটা কোন ভাষা বুঝতে পারবে না। ইডি বিডি গিডি, তুমি এই শব্দ আমি যদি বলে চাইনিজ ভাষা বলতে শুরু করে দিই, তুমি বুঝবে না, আমি যদি চাইনিজ পারি না। তাহলে দুর্বোধ্যের সঙ্গে যদি আমরা একটা যেমন বলি, যেমন বট গাছের উদাহরণটা কিন্তু খুব কমন, তাই না? যে বট গাছ দিয়ে যদি বলি যে বট বৃক্ষ হচ্ছে বা বট গাছ হচ্ছে, বললাম বট গাছ হচ্ছে সবিতাতুপ নিরোধক, সবই তা, এই হাতের লেখাটা আরো ভালো করতে হবে, তাছাড়া তো তোমরা বুঝতেই পারবে না। একটু উপরে লিখি, আগেরটা তো মনে আছে তোমাদের, আমি জাস্ট একটু উপরে না লিখলে কি বুঝতে পারবে কিনা। দেখো দুর্বোধ্যর উদাহরণ লিখছি আমরা, যে কি বট বৃক্ষ বা বট গাছ হচ্ছে সবিতাতপ নিরোধক, সবিতাতপ নিরোধক, হ্যাঁ, জটাজুট লাঞ্ছিত, অনেক কিছু বললো, জটাজুট লাঞ্ছিত, লাঞ্ছিত মহস্থবির পাদক, এভাবে অনেক কথা তোমাকে বললো। তো তোমার কাছে কথা হচ্ছে পাদক। তো দেখো এই কথাটা বলার পরেই তুমি বলছো স্যার এটা কি বলা শুরু করলো, এটা কি বলছে স্যার, এগুলো উল্টো পাল্টা সংস্কৃত শব্দ শুরু করছে। তো বটগাছ হচ্ছে সবিতাতপ নিরোধক, জটাজুট লাঞ্ছিত মহস্থবির পাদক। তো এইটা বললে তো আরো পেঁচায় গেল না ব্যাপারটা। তো বেশি জটিল হওয়া যাবে না, বলেছে সংজ্ঞার অর্থটি আরো সহজ হতে হবে। সো এটি নিয়ম লঙ্ঘন করেছে। কেন নিয়ম লঙ্ঘন করেছে? দুর্বোধ্য শব্দ ব্যবহার করার ফলে। যেহেতু এটি দুর্বোধ্য শব্দ ব্যবহার করার ফলে হয়েছে, সো এই নিয়মের এই ভুলটির নাম হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। খুব সিম্পল, তুমি যখনই এই ধরনের কোনো শব্দের অর্থ বুঝতে পারবে না, কি বলছে বুঝতে পারবে না, তাই বলবে দুর্বোধ্য এবং দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এখন বলতে পারো যে অনেক অপশন আছে, যেটা হচ্ছে যে কি, যেমন সঙ্গীত হচ্ছে দুর্মূল্য কোলাহল, কিংবা হচ্ছে যে কোনো ভাস্কর্য হচ্ছে প্রস্তুরীভূত সঙ্গীত, বইয়ে নানান ধরনের উদাহরণ দেওয়া রয়েছে। তোমাদের কাজ হচ্ছে এই উদাহরণগুলো, যে বইয়ে যেভাবে উদাহরণ পাও উদাহরণগুলো একটু দেখে নেওয়া, ঠিক আছে? এটা নানানভাবে টিচাররা ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটাও দিতে পারে, যে মানুষকে নিয়ে বললো, অনেক কিছু বানায় টানায় বললো, মানুষ হচ্ছে এমন মানব যার মনে করো হচ্ছে কেশ বিশিষ্ট, এই মানব, তাই না, কেশ বিশিষ্ট যাহার দুই পাদ রয়েছে বা পা রয়েছে, তাই না, পাদুকা পরে, এভাবে নানান কথা বললো, বলে মনে করো পেঁচাই টেঁচাই দিল, তাহলে তুমি বলবে সেটা দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। দেখো সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল, এই উদাহরণটিকে যদি আমি একটু ব্যাখ্যা করি, সঙ্গীত হলো
দুর্মূল্য কোলাহল। আচ্ছা বলো তো, দুর্মূল্য কোলাহল এটা কোনো একটা মানে কেমন না, সঙ্গীত কোথায়, দুর্মূল্য কোলাহল কোথায়? আসলে এটা একটা মনে করো যে রূপকও হচ্ছে না, কিন্তু তোমরা অনেকে বলতে পারো স্যার এটা তো রূপক, সেটা রূপক না, এটা দুর্বোধ্য শব্দ। ঠিক আছে, তো দুর্বোধ্য লাগছে, আমার কাছেও লাগছে, তোমাদের কাছেও লাগবে, তাহলে এটা দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপত্তি। ওকে, কে কোন জায়গা থেকে আজকে লিখেছো? এটা মাইনুদ্দিন খান। এটা কি কোনো চাইনিজ ভাষা লিখেছো না আমাদের উপজাতীয় কোনো ভাষা লিখেছো? আচ্ছা যাই হোক, আচ্ছা এখন লেখা দেখতে পাচ্ছ কি না? লেখা দেখা যায় না, আসলে ক্যামেরা সেটিংটা একটু দূরে হয় কি না জানি না। আচ্ছা এরপর দিন থেকে ক্যামেরাটা একটু কাছে এনে দেখবো, আজকে আমি সেটিংটা চেঞ্জ করতে পারছি না। ওকে, দেখি এরপরের দিন থেকে আমি ক্যামেরা, আমি কিন্তু আমার মোবাইলে দেখতে পাই, মাঝে মাঝে একটু ঝাপসা হয়ে যায়। ওকে, তাহলে দ্বিতীয় নিয়মটি আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি দ্বিতীয় নিয়মটি লাস্টে আরেকবার একটু মুখে বলে দিব, সমস্যা নাই। আমরা তৃতীয় নিয়মে চলে আসব। তৃতীয় নিয়ম হচ্ছে যে সংজ্ঞা দিতে যে কোনো সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। নিয়মটা কি? আমরা তৃতীয় নিয়ম পড়ছি যে সংজ্ঞায় কোনো সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। কোনো সমার্থক বা বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। কি করা যাবে না? প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। ওকে, দেখো কি কি সমার্থক শব্দ আর প্রতিশব্দ, এই দুটি শব্দ ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় কেন সমার্থক আর প্রতিশব্দ ব্যবহার করা যাবে না? কারণ সেগুলি হলে আসলে আমার আসল উদ্দেশ্য পূর্ণ হয় না। ঠিক আছে, যদি বলি মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, তাহলে মানুষ আর মনুষ্য জাতীয় জীব প্রায় একই শব্দ, এটা আসলে কোনো আলটিমেট নতুন কোনো অর্থ দেয় না। যদি বলি হচ্ছে যে পাখি হয় বিহঙ্গ, যদি বলি পাখি হয় বিহঙ্গ, তাহলে আসলে এই যে পাখি আর বিহঙ্গ কিন্তু সেই একই শব্দ হলো। বলো, পাখি হয় বিহঙ্গ যদি বলি, তাহলে পাখি আর বিহঙ্গ পাখির একটি সমার্থক শব্দ, তাই না? নদী, যদি তোমরা নদীকে বলো সরোবর, নদী হয় সরোবর, আমরা সমার্থক শব্দ বাংলা দ্বিতীয়তে পড়েছি, তাই না? বাংলা দ্বিতীয়তে আমরা পড়েছি। সেই সমার্থক শব্দগুলো যদি ব্যাখ্যা মানে ব্যবহার করে যদি কখনো হচ্ছে যে আমরা কোনো কিছু ব্যবহার করি সংজ্ঞা দিতে যে, তাহলে সেক্ষেত্রে সেটি হবে ভুল। এবং এই ভুলটার নাম কি হতে পারে? এই ভুলটার নাম হতে পারে চক্র। চক্র শব্দটি তোমরা শুনেছো আশা করি। চক্র, চক্রক মানে হচ্ছে যেটা ঘুরে ফিরে আসে। আমরা দারিদ্র্যের দুষ্ট চক্র পড়েছি, দারিদ্র্যের দুষ্ট চক্র, সেটা ঘুরে ফিরে যে একটা সাইকেল, যখন সাইকেল পর্যায়ে বারবার একই পর্যায়ে ঘুরে ফিরে আসে। তো চক্র মানে আসলে সেই মিনিং এর সাথে মিল রয়েছে থাকে শব্দটি, যে পাখি আবার ঘুরে ফিরে সেই বিহঙ্গ কথাই বলছে, একই তো কথা। যার নাম চাল ভাজা তার নাম মুড়ি ভাজা, ব্যাপারটা এমন না? আমরা গ্রামাঞ্চলে আমরা শুনেছি এই ধরনের কথা। তো পাখি হয় বিহঙ্গ, নদী হয় সরোবর, তাই না? সূর্য হয় মার্তণ্ড, মার্তণ্ড মানে সূর্য, তোমরা জানো। এই ধরনের প্রতিশব্দ ব্যবহার করে আমরা যদি কখনো সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা হবে ভুল এবং তৃতীয় নিয়ম লঙ্ঘিত হবে। তৃতীয় নিয়ম লঙ্ঘিত হবে। তৃতীয় নিয়মে বলা আছে সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, তো যাবেই না। যদি করে ফেলি ভুল হবে, ভুলটার নাম হবে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ওকে, তাহলে ভুলটার নাম কি হবে? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আজকে আমি এই তিনটি নিয়মই বলবো এবং তিনটি নিয়মেরই উদাহরণ দেখাচ্ছি। আমি আর আসলে ফার্দার নিয়মে যাব না, তোমাদের মাথায় অল্প অল্প করে ফ্রেশ করে ঢোকা ভালো। তো সেক্ষেত্রে তাহলে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় নিয়ম তোমাদের আশা করি মনে আছে। তোমরা আশা করি প্রথম, দ্বিতীয়, তৃতীয় নিয়মে তিনটি মনে রাখতে পেরেছো। কারো কোনো প্রবলেম হলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাইতে পারো যে কার কোনটা প্রবলেম আছে। আমি তাহলে তোমাদের সুবিধার্থে আবার একটু টোটাল কম্প্যাক্ট রিভিউ করব। সেটা হচ্ছে প্রথম নিয়ম, ওকে, নিয়ম, দ্বিতীয় আর তৃতীয়, আমরা তিনটা নিয়ম পড়েছি। তিনটে নিয়মকে আবার বলি। প্রথম নিয়মটা হচ্ছে যে পূর্ণ জাত্যর্থ উল্লেখ। কি? পূর্ণ জাত্যর্থ, এটির কথা ছিল। ওকে, পূর্ণ জাত্যর্থর কথা ছিল যে কম বলা যাবে না, বেশি বলা যাবে না। বেশি বললে তিনটা ভুল হচ্ছিল। এক হচ্ছে বাহুল্য, আচ্ছা ভুলগুলোতে পরে আসি, আগে তিনটা লিখে ফেলি নিয়ম। প্রথম নিয়মটা হচ্ছে পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, কমও নয় বেশিও নয়। দ্বিতীয় নিয়মটিতে বলেছে যে
স্পষ্ট হতে হবে। কি হতে হবে? স্পষ্ট হতে হবে। সংজ্ঞার্থটা স্পষ্টতর হতে হবে। স্পষ্টতর কিভাবে? রূপক, রূপক বা দুর্বোধ্য কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। রূপক বা দুর্বোধ্য ব্যবহার করা যাবে না। লিখে আমি আবার কেটে দিব। নোট খাতায় যদি তোমরা মনে এভাবে শর্টকাট লিখতে চাও তাহলে রূপক লিখবে, দুর্বোধ্য লিখবে, লিখে শর্ট করে ফ্রেশ করে কাটবে, ঘিজিমিজি করো না, কেটে দিবে, তাহলে সেটা ক্লিয়ার হয়ে গেল। তুমি জানো যে রূপক ব্যবহার করা যাবে না, দুর্বোধ্য ব্যবহার করা যাবে না, স্পষ্টতর করতে হবে। আর তৃতীয় নিয়মে তুমি লিখবে আমরা নিয়মটা পড়েছি কি? প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। জাস্ট প্রতিশব্দের ব্যবহারটা করা যাবে না। এবার এই 3টি নিয়ম লঙ্ঘন করলে কি কি অনুপত্তি সেটা জাস্ট নিচে লিখো। বাহুল্য সংজ্ঞাজনিত একটা অনুপত্তি হবে, একটা হচ্ছে যে অবান্তর হবে, অবান্তর বা আপতিক লিখবে। 3 হচ্ছে যে তোমরাই বলো কি হবে, তোমরাই যে কমেন্টে লিখে দাও বাহুল্য, অবান্তর, তারপরে হচ্ছে যে অব্যাপক আর হচ্ছে যে অতিব্যাপক। ওকে, এইভাবেই নোট করবে। অতিব্যাপক এভাবে লিখলাম। স্পষ্টতর না হলে রূপক হলে একটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি, আর 2 হচ্ছে দুর্বোধ্য অনুপত্তি, মানে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপত্তি। বারবার সংজ্ঞাজনিত শব্দটি বলতে হবে, দুর্বোধ্য। আর এটাতে হচ্ছে চক্রক একটাই। এইভাবে যদি পাশাপাশি লিখে রাখো তাহলে তোমার আর ভুল হবে না। আগে একবার একটা চার্ট করেছি, সেটা হচ্ছে 4টার মধ্যে, আর এখন এই 3টার মধ্যে। ফাইনালি আমরা যখন সবগুলো নিয়ম পড়বো সবগুলো পাশাপাশি লিখে আমরা করবো। এভাবে তোমরা আশা করি পড়বে এবং আশা করি মনে রাখতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য সবসময় শুভকামনা থাকবে এবং আদেশ বলো, উপদেশ বলো, অনুরোধ বলো, পড়তে হবে। পড়া ছাড়া তুমি কিন্তু এমনি সবকিছু মনে রাখতে পারবে না, যত ব্রেন তোমার শার্প হোক না কেন। আর ব্রেন শার্প তাদেরই যারা মনোযোগ দিয়ে পড়ে। মনোযোগ ব্রেন ডেভেলপমেন্ট করতে খুব, মানে তুমি তোমার মেধাবী কিনা সেটা ডিপেন্ড করবে তুমি কতটা মনোযোগী। যত বেশি মনোযোগ দিবে পড়াশোনার বেশি, মানে পড়ার সময় অন্য কিছু ভাববে না, ডিপলি খুব স্মুথলি ভাববে, তুমি ব্রেইনি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা মন দিয়ে বুঝে শুনে পড়বো, নোট করবো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবো। তো আগামী সপ্তাহে তোমার সাথে আবার দেখা হবে সেই আশা রেখে আমি আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।